বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগাঁও কলেজ মুন্সিগঞ্জের সমাজকর্ম বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের কোর্স 212101 সমাজকর্ম পরিস্থিতি বিষয়ের অধ্যায় 5-এর অন্তর্ভুক্ত সমাজকর্ম পদ্ধতির আওতাধীন বাংলাদেশি ব্যক্তি সমাজকর্মের প্রয়োগক্ষেত্র শীর্ষক পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি পাঠদানকারী শিক্ষক, সমাজকর্ম বিষয়ের প্রভাষক আব্দুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সমাজকর্ম পদ্ধতি দুটি অংশে বিভক্ত, মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। এর মধ্যে ব্যক্তি সমাজকর্ম অন্যতম প্রধান মৌলিক পদ্ধতি হিসেবে পরিচিত, যে ব্যক্তি সমাজকর্ম অনুশীলন প্রক্রিয়ার মধ্য দিয়ে আধুনিক বিশ্বে পেশাদার সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। বাংলাদেশে এই ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বিশেষভাবে লক্ষণীয়। মূলত এই ব্যক্তিকেন্দ্রিক সমস্যার সমাধানের প্রেক্ষিতেই বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তি সমাজকর্ম অনুশীলন প্রক্রিয়ার প্রয়োগ প্রতিফলিত হয়ে থাকে। তাই আজকের পাঠদানের বিষয়বস্তু হিসেবে বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রকে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের যে সকল ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ লক্ষ্য করা যায় বা যেসব ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ উপযোগিতা ব্যাপকভাবে বিদ্যমান, সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিভিন্ন স্তরে বিভক্ত: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে দেখা যায় যে বয়সভেদে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পরিবার, সমাজ ও সংস্কৃতির ধারক ও বাহক যে সকল শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এসে একত্রিত হয়ে শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকে, তাদের জীবনযাপন ব্যবস্থা প্রত্যেকের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিন্নধর্মী হয়ে থাকে। এরূপ অবস্থায় শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রমের সাথে খাপ খাওয়ানো থেকে শুরু করে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে যে আন্তঃদ্বন্দ্ব এবং পরিবেশ পরিস্থিতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা, বিধিবিধান ইত্যাদি সহ শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকের আশা আকাঙ্ক্ষা বা উচ্চাশা কিংবা সম্পর্কিত নানামুখী চাপ এবং শিক্ষা জীবনের সাফল্য অর্জনের ক্ষেত্রে পূর্ণতা অপূর্ণতার যেই বিষয়গুলি, এই সকল দিক বিবেচনা করলে দেখা যায় যে শিক্ষার্থীদের নানানমুখী প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর এরূপ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য, স্বাভাবিক গতিতে সামনের দিকে শিক্ষার্থীদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয় সমাজকর্ম নামে যেই ব্যক্তি সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়া বাংলাদেশ সহ বিশ্বে চালু হয়েছে, তা অত্যন্ত একটি কার্যকর দিক। তবে বাংলাদেশে দীর্ঘদিন পূর্বে বিদ্যালয় সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলির কোথাও কোথাও চালু হলেও সেটা পেশাদার অনুশীলন প্রক্রিয়ার যেই কৌশলগুলি, সেগুলি প্রয়োগ উপযোগিতার কিছুটা দ্বন্দ্বমূলক পরিস্থিতির কারণে বর্তমানে সেটা সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। তবে
শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপদেষ্টা বা ছাত্রছাত্রী উপদেষ্টা, গাইড টিচার ইত্যাদি সহ মনস্তত্ত্ববিদ এরূপ নানানভাবে শিক্ষার্থীদের সেবা প্রদানের যে প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে সেটাকে ব্যক্তি সমাজকর্মের একটি প্রয়োগী প্রতিফলন বলে চিহ্নিত করা যায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ প্রয়োগক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সংশোধন কেন্দ্র। সংশোধন কেন্দ্র বলতে সাধারণত আচরণের সংশোধনের লক্ষ্যে যে প্রতিষ্ঠানগুলি সেবা প্রদান করে থাকে সেগুলিকে বোঝানো হয়। ব্যাপক অর্থে অপরাধ সংশোধনের লক্ষ্যে যে প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে থাকে সেগুলিকে বোঝানো হয়। বাংলাদেশে এরূপ প্রতিষ্ঠান হিসেবে অপ্রাপ্তবয়স্ক বা শিশু ছেলে মেয়েদের অপরাধ সংশোধনের লক্ষ্যে যে সকল শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে সেখানে ছেলে মেয়েদের অপরাধের ধরন বিবেচনায় তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনের প্রেক্ষাপট বিবেচনা করে যে ধরনের শিক্ষা প্রশিক্ষণের মধ্য দিয়ে কিংবা পুনর্বাসনের লক্ষ্যে যেরূপ কর্মপ্রক্রিয়া চালু রয়েছে তাতে তাদের ব্যক্তিকেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ বিশেষভাবে প্রতিফলিত হয়ে থাকে। চিকিৎসা কেন্দ্র। চিকিৎসা কেন্দ্র বলতে সাধারণত আমাদের দেশের রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহর ও অন্যান্য জেলা শহরের হাসপাতালগুলোতে যে হাসপাতাল সমাজসেবা রয়েছে সেখানে হাসপাতাল সমাজসেবার আওতায় ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ পদ্ধতি অবলম্বন করেই মূলত হাসপাতালে আগত রোগীদের দৈহিক চিকিৎসার পাশাপাশি তাদের মনোসামাজিক ভারসাম্যহীনতা থাকলে সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ বা সহায়তা প্রদান করা হয়। এছাড়া অনেক রোগীর আর্থসামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় কিংবা চিকিৎসা শেষে পুনর্বাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। সেক্ষেত্রে রোগীর দৈহিক চিকিৎসার পাশাপাশি রোগীকে মানসিকভাবে স্বাভাবিক জীবনযাত্রা প্রণালীতে অভ্যস্ত হওয়ার জন্য এবং রোগীর পরিবারের সদস্য ও অন্যান্য যারা আছে সমাজের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে তাদের সাথে একটি স্বাভাবিক ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা চালু করার লক্ষ্যে হাসপাতাল সমাজসেবার আওতায় প্রয়োজনে আর্থিক সহযোগিতা সহ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ে থাকে। পুনর্বাসন কেন্দ্র। এখানে পুনর্বাসন কেন্দ্র বলতে বিশেষভাবে বাংলাদেশের সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলি রয়েছে পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করে। এছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলি জাতীয় পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে সেবা প্রদান করে থাকে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেরও সহায়তা লক্ষ্য করা যায়। যাই এই সকল ক্ষেত্রে সাধারণত বয়স্ক, নির্যাতিত, নিপীড়িত, অসহায় নারী, এতিম, দুস্থ, অসহায় শিশু, ছেলে মেয়ে, প্রতিবন্ধী, যাদের স্বাভাবিক জীবনের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় মনোসামাজিক চিকিৎসা কিংবা দৈহিক চিকিৎসা ও শিক্ষা প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা সহ এমনকি সকর্মসংস্থানের লক্ষ্যে প্রয়োজনীয় পুনর্বাসন প্রক্রিয়া চালু রয়েছে। এসব ক্ষেত্রে ব্যক্তিগত জীবন, পারিবারিক সামাজিক জীবনের প্রেক্ষাপট এবং তার সমস্যার কারণ বিশ্লেষণপূর্বক ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি অনুশীলন করে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠান। শিল্প প্রতিষ্ঠান এমন এক জায়গা যেখানে উৎপাদন প্রক্রিয়ার সাথে শিল্প মালিক বা উদ্যোক্তা এবং শিল্প কারখানা যে এলাকায় অবস্থিত সেখানকার সমাজ ব্যবস্থায় সম্পৃক্ত জনসমষ্টি এবং
শিল্প প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক রয়েছে তাদের একটি একত্র অবস্থানের মধ্য দিয়ে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বজায় থাকে। কিন্তু এরূপ প্রতিষ্ঠানে অনেক সময় দেখা যায় যারা কর্মক্ষেত্রে নিয়োজিত থাকে তারা বিভিন্ন স্থান থেকে আসে, একত্রে অবস্থান করে, তাদের কাজের অনেক সময় দক্ষতা থাকে না, অভিজ্ঞতা থাকে না, কিংবা নতুন স্থানে নতুন পরিবেশে এসে নতুন সহকর্মী বা যারা মালিক পক্ষ আছে তাদের সাথে শ্রমিক পক্ষের কিংবা যেখানে বসবাস করতেছে আবাসস্থলের সমাজের জনসমষ্টির সাথে নানান রকম মিথস্ক্রিয়ার কারণে বহুমুখী দ্বন্দ্ব সংঘাতের সম্মুখীন হতে হয়। এরূপ বিপত্তির মোকাবেলায় দেখা যায় যে ব্যক্তির ব্যক্তিগত জীবনের অনেক সমস্যা এখানে সমষ্টিগত জীবনকে প্রভাবিত করে, ফলে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান রাখা কষ্টসাধ্য হয়ে যায়। এরূপ অবস্থায় শ্রমিক, মালিক এবং প্রতিষ্ঠানের অন্যান্য যারা আছেন সমাজের লোকদের সকলের সম্মিলিত প্রয়াসে যদি উৎপাদনের গতিশীলতা বজায় রাখতে হয় তাহলে শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত যে সকল ব্যক্তিবর্গ আছেন তাদের ব্যক্তিগত জীবন ব্যবস্থাকে যথাযথভাবে অনুধান করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করলে সেক্ষেত্রে শিল্প উৎপাদন প্রক্রিয়ায় স্বাভাবিক গতি ফিরিয়ে আনা সম্ভব। শিশু কল্যাণ কেন্দ্র। বাংলাদেশের শিশু কল্যাণ কেন্দ্র বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে সরকারি বেসরকারি পর্যায়ে যে সকল শিশু শিক্ষা কেন্দ্র বা আশ্রয় কেন্দ্র রয়েছে এগুলিকেই। তবে সরকারিভাবে যে সকল ডে কেয়ার সেন্টার বা দিবাযত্ন কেন্দ্র এবং এতিমখানা রয়েছে, এর পাশাপাশি বেসরকারি কিছু এতিমখানা রয়েছে, শিশু যত্ন কেন্দ্র রয়েছে, শিশু পরিবার নামে সরকারি প্রতিষ্ঠান এবং শিশু পল্লী নামে বেসরকারি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে। এই সকল স্থানে শিশুদের নানান রকম সেবা যত্নের প্রয়োজন হয়। প্রথমত তাদের লালন পালন, তারপরে শিক্ষা, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ পুনর্বাসন ইত্যাদি নানানমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য শিশু ছেলে মেয়েদের ব্যক্তি সমাজকর্মের প্রয়োগের মাধ্যমে যে সেবা প্রদান করা হয়ে থাকে তা বাংলাদেশে যথেষ্টভাবে লক্ষণীয়। প্রশাসনিক ক্ষেত্র। এই প্রশাসনিক ক্ষেত্রে এই ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ বর্তমানে আধুনিক সমাজে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যতিক্রম নয়। সাধারণত সরকারি বেসরকারি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেছে। এই সকল প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ থাকেন। এরূপ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রতিষ্ঠানের কর্মপ্রণালী এবং তাদের দক্ষতা অভিজ্ঞতার প্রেক্ষাপটে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের দ্বারা যে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সুযোগ সুবিধা প্রয়োজনীয় ক্ষেত্রে বৃদ্ধিকল্পে যে ধরনের পদক্ষেপ যেখানে যার ক্ষেত্রে যতটুকু যেরূপ বাস্তবায়ন করা প্রয়োজন হয় তার জন্য ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ অত্যাবশ্যকীয় বলে বিবেচিত। পল্লী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। পল্লী উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলি সরকারি বেসরকারি পর্যায়ে আমরা লক্ষ্য করি। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থার সহযোগিতায় এগুলি পরিচালিত হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে পল্লীর জনগোষ্ঠীর মধ্যে যে সকল ব্যক্তিবর্গ থাকেন যারা জনসমষ্টির প্রতিনিধি বা প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত কিংবা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে দলভুক্ত হয়ে ভূমিকা পালন করেন তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং দলীয় গতিশীলতার মাধ্যমে প্রয়োজনীয় সেবাকে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। প্রত্যেক ব্যক্তি আলাদাভাবেই মাদকাসক্ত হয়ে থাকে। তবে এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলিতে অনেক সময় দলীয় ভিত্তিতে সেবা প্রদান করা হলেও ব্যক্তির ব্যক্তিগত
জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা, সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন কারণে ব্যক্তি মাদকাসক্ত হয়ে থাকে। এই জন্য ব্যক্তির ব্যক্তিগত জীবনের অনুধান, তথ্য অনুসন্ধানের দ্বারা তাকে যেভাবে সেবা প্রদানের মধ্য দিয়ে মাদকাসক্তি থেকে মুক্ত করা যাবে সেই লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ করা হয়ে থাকে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সমাজসেবামূলক প্রতিষ্ঠান বলতে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানও রয়েছে, যেগুলি দেশের বিভিন্ন অঞ্চলে, শহরে কিংবা গ্রামে নির্দিষ্ট এলাকার জনসমষ্টির যে ধরনের সেবা প্রদান প্রয়োজন সেরকম সেবা প্রদানের লক্ষ্যে কর্মপরিকল্পনা, কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন করে থাকে। সেক্ষেত্রে অনেক সময় সমাজের জনসমষ্টির কোনো ব্যক্তি বা পরিবারের সেবা প্রদানের লক্ষ্যে ব্যক্তি সমাজকর্মের অনুশীলন প্রয়োজন হয়। তাই দেখা যাচ্ছে যে সমাজসেবামূলক যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে কর্মরত রয়েছে সেখানে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ আবশ্যক। প্রবীণ কল্যাণ কেন্দ্র। প্রবীণ ব্যক্তিরা সারা জীবন নানান রকম কর্মতৎপরতার মধ্য দিয়ে জীবন পরিচালনা করে থাকে। এরপর যখন বয়স্ক হয়ে যায় তখন তাদের জীবনের যে জরাগ্রস্ততা পরিলক্ষিত হয়, এমন অবস্থায় তাদের ব্যক্তিবিশেষে নানান রকম মনোসামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে এরূপ ক্ষেত্রে বৃদ্ধাশ্রম বা বয়স্ক আশ্রয় কেন্দ্র ও প্রবীণ কল্যাণ কেন্দ্রগুলিতে যারা অবস্থান করেন সেই সকল প্রবীণ মহিলা ও পুরুষদেরকে তাদের ব্যক্তিবিশেষের জীবনের প্রেক্ষাপট বিবেচনায় রেখে তাদেরকে আলাদা আলাদা চিকিৎসা, মনোসামাজিকভাবে সহায়তা ইত্যাদির ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ লক্ষণীয়। মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবা। এই মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবা সরকারিভাবে বাংলাদেশে যেসব মানসিক হাসপাতাল রয়েছে সেগুলি বাইরেও কিছু বেসরকারি মনস্তাত্ত্বিক চিকিৎসা কেন্দ্র রয়েছে, যেখানে মনস্তত্ত্ববিদগণ ব্যক্তির মনোসামাজিক অনুধানের মধ্য দিয়ে তার মানসিক বৈকল্যের কারণ কিংবা ব্যক্তিত্বের ত্রুটিগুলি চিহ্নিত করার চেষ্টা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা একটি ব্যাপক ভিত্তিক প্রত্যয়। এটি জাতীয়, আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী অত্যন্ত আলোচিত বিষয়। এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে যেমন রয়েছে সামাজিক সাহায্য, সামাজিক বীমা, সমাজসেবা। এরূপ কর্মসূচির মধ্যে কোন ব্যক্তিকে বা কোন পরিবারের সদস্য, সমাজের কোন ধরনের ব্যক্তিবর্গকে কীভাবে কোন সেবা বা কর্মসূচির আওতায় সামাজিক নিরাপত্তা প্রদান করা হবে সেটি নির্ধারণ করতে গেলে ব্যক্তি সমাজকর্ম অনুধান প্রক্রিয়ার মধ্য দিয়ে সেবা প্রদান করতে হয় বলে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ লক্ষ্য করা যায়। পরিবার কল্যাণ। পরিবার কল্যাণ অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। ব্যক্তি পরিবারে জন্মগ্রহণ করে এবং মৃত্যুর পর পারিবারিকভাবে তার সৎকার হয়ে থাকে। এরূপ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিবারে অবস্থান করে সেই পরিবারের জীবন ব্যবস্থাকে স্বাভাবিকভাবে যদি গতিশীল রাখতে হয় তাহলে পরিবারের সদস্য হিসেবে পিতা, মাতা, সন্তান, ছেলে, মেয়ে, দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদির প্রেক্ষাপটে প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা ও সমস্যা থাকে, সেগুলিকে ব্যক্তিগতভাবে মোকাবেলার প্রয়োজন হয়। আর সেই লক্ষ্যে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ অত্যাবশ্যকীয় হয়ে দেখা দেয়। তাই বলা যায় ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র হিসেবে পরিবার কল্যাণের তাৎপর্য ব্যাপক এবং বিস্তৃত। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রের যে সকল দিক আজকের পাঠদান কার্যক্রমে উপস্থাপন করা হয়েছে, আশা করি তোমরা এর মাধ্যমে যা জানতে, বুঝতে এবং আত্মস্থ করতে পেরেছ
তোমাদের পাঠ্য বই অনুশীলনের মধ্য দিয়ে তোমরা আরও অধিক জানতে, বুঝতে এবং শিখতে পারবে। এই প্রত্যাশায় আজকের পাঠদান কার্যক্রমের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি।